হ্যালো বন্ধুরা, ম্যাথ টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আমি এই ভিডিওতে তোমাদের মডেল অ্যাক্টিভিটি টাস্কের পার্ট 4 আর পার্ট 5 একসাথে আলোচনা করব। তো প্রথমেই আমি মডেল অ্যাক্টিভিটি টাস্ক সম্পর্কে একটু বলে নিই। তোমাদের টোটাল মডেল অ্যাক্টিভিটি টাস্কের কোয়েশ্চেন দেওয়া হয়েছে 5টা। তোমরা শিক্ষা পোর্টালে দেখতে পাবে তোমাদের জন্য টোটাল 5টা মডেল অ্যাক্টিভিটি টাস্কের কোয়েশ্চেন আপলোড হয়েছে। মানে বাংলার জন্য 5টা, ইংরেজির জন্য 5টা, এইভাবে 5টা 5টা করে আপলোড হয়েছে। ঠিক আছে? তো 3টে মডেল অ্যাক্টিভিটি টাস্কের কোয়েশ্চেন ছিল গত বছরের, মানে 2020 সালের। আর 2টো মডেল অ্যাক্টিভিটি টাস্কের কোয়েশ্চেন হচ্ছে 2021 সালের। তাহলে 3 আর 2 এর 5 হচ্ছে। এবার কি হয়েছে গল্পটা, না 2020 সালের কোয়েশ্চেনই কিন্তু এবছরও কোনো কোনো স্কুলে দিয়ে দিয়েছে। আর 2021 সালের কোয়েশ্চেন যেসব স্কুলে 2020 সালের কোয়েশ্চেন দেওয়া হয়ে গেছে, সেই সব স্কুলে 2021 সালের এই দুটো কোয়েশ্চেন এখন দিচ্ছে। মানে একটা পাবলিশ হয়েছে, দেখতে পাবে শিক্ষা পোর্টালে জুলাই মাসে, আর একটা আগস্ট মাসে। এই দুটো কিন্তু আপলোড হয়েছে। তো কোনো কোনো স্কুলে আবার এই 5টার মধ্যে একটাও না দিয়ে এখন নতুন করে এই 2021 সালের দুটো মডেল অ্যাক্টিভিটি টাস্কেরই কোশ্চেন দেওয়া হচ্ছে। মানে 2020 সালেরগুলো বাদ দিয়ে 2021 সালের মডেল অ্যাক্টিভিটি টাস্কের কোশ্চেন দেওয়া হচ্ছে। তো আমি আমার চ্যানেলে এই 3 আর এই 2, এই 5টা কোশ্চেনের কিন্তু উত্তর আমি আপলোড করে দিয়েছি। তো যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আমি ডেসক্রিপশনে এই 3টে পার্টেরই লিঙ্ক দিয়ে দিচ্ছি। আর এই ভিডিওতে আমি পার্ট 4 আর পার্ট 5 নিয়ে আলোচনা করব। বুঝতে পেরেছো? কারো যদি আমি যে ভিডিওর প্রশ্নগুলো আলোচনা করছি এইগুলোর সাথে যদি না মেলে, তাহলে তোমরা কি করবে, না পুরাতন আমি যে ভিডিওগুলো বানিয়েছি সেগুলো তোমরা অবশ্যই দেখে নিও। এই 3টে আর এই দুটো, এই 5টা পার্টের মধ্যে কিন্তু তোমরা অবশ্যই তোমাদের কোশ্চেনের সঙ্গে মিলে যাবে। তো চলো, এবার আমি কথা না বাড়িয়ে এই 4 নম্বর আর 5 নম্বর, মানে 2021 সালের জুলাই মাসে আর আগস্ট মাসে যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে সেগুলো আলোচনা করব। আগে আমি আগস্ট মাসটা আলোচনা করব, তারপরে জুলাই মাসটা আলোচনা করব। এবার ধরো কারো আগস্ট মাসটা মিলছে, জুলাই মাসটা মিলছে না, তাহলে অবশ্যই আগস্ট মাসটা দেখে নাও। আর ধরো কারো জুলাই মাসটা মিলছে, আগস্ট মাসটা মিলছে না, তখন তোমরা কেটে দেখে নাও ভিডিওটা। তো চলো প্রথমে আমরা আগস্ট মাসটা শুরু করি। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আমরা আজকে মডেল অ্যাক্টিভিটি টাস্ক ক্লাস 7 ইংলিশটা করব। দেখো এখানে একটি সিন থেকে পেজ দেওয়া হয়েছে বইয়ের। এটি দেওয়া হয়েছে আঙ্কেল পজার হ্যাংস দ্য পিকচার থেকে। প্রথমে এটি আমরা পড়ে নিই, চলো। উই উড ফাইন্ড আ হ্যামার ফর হিম। আমরা তার জন্য হাতুড়িটি খুঁজে পেতাম। অ্যান্ড দেন হি উড হ্যাভ লস্ট দ্য সাইট। তারপর তিনি হারিয়ে ফেলতেন সেই চিহ্নটি, অফ দ্য মার্ক হি হ্যাড মেড অন দ্য ওয়াল, যে চিহ্নটি দেওয়ালে তিনি করেছিলেন। হোয়ার দ্য নেল ওয়াজ টু গো ইন, যেখানে ওই পেরে গুলি পোতার কথা ছিল। ইচ অফ আস, আমরা প্রত্যেকেই, হ্যাড টু গেট আপ অন দ্য চেয়ার, আমাদেরকে চেয়ারে দাঁড়াতে হতো, বিসাইড হিম, তার পাশে। অ্যান্ড সি, এবং আমরা দেখতাম, ইফ উই কুড ফাইন্ড ইট, আমরা চিহ্নটি খুঁজে পেতাম কিনা, অর্থাৎ যে চিহ্নটি পেরেক পোতার জন্য করা হয়েছিল। উই উড ইচ, আমরা প্রত্যেকেই, ডিসকভার, আবিষ্কার করতাম, ইট, এই চিহ্নটি, ইন আ নিউ প্লেস, একটি নতুন স্থানে। অ্যান্ড হি উড কল আস অল ফুলস, তিনি আমাদেরকে বোকা বলতেন, অর্থাৎ তিনি একটি চিহ্ন করতে গিয়ে অনেকগুলো চিহ্ন করে বসে থাকতেন এবং আমরা প্রত্যেকে আলাদা আলাদা চিহ্ন খুঁজে বেড়াতাম। তিনি আঙ্কেল পজার নিজের দোষ না দেখে তিনি সকলকে কি বলতেন, বাড়ির বোকা বলতেন। ট্রাইং টু রিচ আ পয়েন্ট, তিনি এমন একটা পয়েন্ট বা এমন একটা স্থানে পৌঁছানোর চেষ্টা করতেন, 3 inches বিয়ন্ড হোয়াট ওয়াজ পসিবল ফর হিম টু রিচ, তিনি যতটা পৌঁছাতে পারতেন তার থেকেও 3 ইঞ্চি দূরে একটি উঁচু স্থানে পৌঁছানোর চেষ্টা করতেন সেই পেরেকটি পোঁতার জন্য। দ্য স্ট্রিং উড স্লিপ, তার ফলে কী হতো, হাত থেকে তার ওই দড়িটি পিছলে পড়িত নিচে। অ্যান্ড ডাউন হি উড স্লিপ ডাউন অন দ্য পিয়ানো, এবং তিনিও উপর থেকে পিয়ানোর ওপর স্লাইড, অর্থাৎ পিছলে পড়তেন। তাহলে আমরা আগেই দেখেছি যে ছবি টানাতে গিয়ে আঙ্কেল পজার কী কী দুর্ঘটনা ঘটাতেন। এবার এখানে পরপর ঘটনাগুলো সাজালে আমরা অ্যাক্টিভিটি 1-এর টাস্কটি নিজেরাই করতে পারবো।
কি বলেছে দেখো অ্যাক্টিভিটি ওয়ানে বলা হয়েছে যে রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস, নিচের এই সেন্টেন্সগুলিকে সাজাতে বলেছে। তাহলে প্রথমে কি আছে দেখো, প্রথমে বলেছে 1 নম্বরে আছে ইচ অফ আস উড ডিসকভার আ নিউ প্লেস, আমাদের প্রত্যেকে একটা একটা করে নতুন স্থান আমরা আবিষ্কার করতাম পেরেক পোঁতার জন্য। 2 নম্বর বলেছে দ্য হ্যামার ওয়াজ ফাউন্ড, হাতুড়িটিকে খোঁজা হতো। 3 নম্বর হি ফেল অন টু দ্য পিয়ানো, তিনি পিয়ানোর উপর পড়ে যেতেন। নাম্বার 4 এভরিওয়ান হ্যাজ টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম, প্রত্যেককেই তার পাশে চেয়ারে দাঁড়াতে হতো। আর নাম্বার 5 হচ্ছে আঙ্কেল পজার উড লস সাইট অফ দ্য মার্ক, আঙ্কেল পজার সে চিহ্নটি হারিয়ে ফেলতেন। তাহলে আমরা যদি পরপর সাজাই তাহলে প্রথমে কোনটা পাবো, প্রথমে পাবো যে দ্য হ্যামার ওয়াজ ফাউন্ড, এটা হবে 1 নাম্বার, 1 নাম্বার করবো এটা, অর্থাৎ প্রথমে হাতুড়িটিকে খোঁজা হতো। তারপরে হি উড হ্যাভ লস্ট দ্য সাইট অফ দ্য মার্ক, তিনি চিহ্নটি হারিয়ে ফেলতেন, এটা হচ্ছে 2 নাম্বার। তারপরে আমরা কি করতাম, আমাদেরকে প্রত্যেকেই চেয়ারের উপর দাঁড়াতে হতো, তাহলে এভরি ওয়ান হ্যাজ টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম, এটি 3 নাম্বার। তারপরে আছে ইচ অফ আস উড ডিসকভার আ নিউ প্লেস, আমরা প্রত্যেকে আলাদা আলাদা একটি নতুন স্থান খুঁজে পেতাম, এটি 4 নাম্বার। এবং লাস্টে আমরা পাচ্ছি হি ফেল অন টু দ্য পিয়ানো, এটি 5 নাম্বার। তাহলে এটি 1, 2 নাম্বার, 3, 4, 5, এই হলো রিঅ্যারেঞ্জ। ওকে, এবার চলে আসছি অ্যাক্টিভিটি 2। অ্যাক্টিভিটি 2তে বলা আছে দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। প্রথম কোয়েশ্চেনটা কী আছে দেখো, হোয়াই ওয়াজ ইট নেসেসারি ফর ইচ অফ দেম টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম, কেন প্রত্যেকেই তাদেরকে আঙ্কেল পজারের পাশে চেয়ারে উঠে দাঁড়াতে হতো। উত্তরটা চলো দেখে নিই আমরা, পরের পাতায় লেখা আছে, অ্যান্সারটা দেখে নিচ্ছি ধরো। আঙ্কেল পজার উড হ্যাভ লস্ট দ্য সাইট অফ দ্য মার্ক, আঙ্কেল পজার সেই দাগটা হারিয়ে ফেলতেন, হোয়ার দ্য নেল ওয়াজ টু গো ইন, যেখানে পেরেকটি পোতা হতো। সো তাই দে হ্যাড টু গেট আপ অন দ্য চেয়ার, তাদেরকে কী করতে হতো, চেয়ার চাপতে হতো, বিসাইড হিম, তার পাশে, টু ফাইন্ড দ্য লস্ট মার্ক ফর হিম, তার জন্য সে হারানো চিহ্নটি বা দাগটি খুঁজে পাওয়ার জন্য তারা চেয়ারে চাপত। ওকে, আঙ্কেল পজার উড হ্যাভ লস্ট দ্য সাইট অফ দ্য মার্ক হোয়ার দ্য নেল ওয়াজ টু গো ইন, ফুল স্টপ। সো দে হ্যাড টু গেট আপ অন দ্য চেয়ার বিসাইড হিম টু ফাইন্ড দ্য লস্ট মার্ক ফর হিম, এটি হলো 1 নম্বর এর অ্যান্সার। এবার 2 এর অ্যান্সারটা দেখো কী দেওয়া আছে। 2 এর কোশ্চেন আছে হোয়াই ডিড আঙ্কেল কনসিডার ইচ অফ দেম টু বি ফুলস, কেন আঙ্কেল প্রত্যেককে বোকা বলতেন, কেন বলতেন, চলো উত্তরটা দেখে নিই। অ্যাজ উই ফাইন্ড ইন দ্য টেক্সট, আমরা টেক্সটে দেখেছি, আঙ্কেল পজার ওয়াজ দ্যাট টাইপ অফ ম্যান, আঙ্কেল পজার এমন এক ধরনের মানুষ ছিলেন, হু ওয়াজ ব্লাইন্ড টু হিজ ওন ফল্টস, তিনি নিজের দোষ দেখতে পেতেন না, অ্যান্ড হ্যাবিট অফ ফরগেটফুলনেস, এবং নিজের ভুলে যাওয়ার দোষও দেখতে পেতেন না। সো তাই হি উড অলওয়েজ পুট ব্লেমস অন, তিনি সব সময় দোষ চাপিয়ে দিতেন, অন আদার্স, অন্যের উপর, অ্যান্ড কল দেম ফুলস, এবং প্রত্যেককে কী বলতেন, বোকা বলতেন। উত্তরটা একবার দেখে নিই আরেকবার। অ্যাজ উই ফাইন্ড ইন দ্য টেক্সট, আঙ্কেল পজার was that type of man who was blind to his own faults and habit of forgetfulness. So he would always put blames on others and call them fools. এটি হচ্ছে বি এর অ্যান্সার। এবার দেখব নাম্বার সি এর কি কোশ্চেন আছে। হাউ ডিড আঙ্কেল পজার ফল অন দ্য পিয়ানো, আঙ্কেল পজার কীভাবে পিয়ানোর ওপর পড়তেন, অ্যান্সার সিটা দেখে নিই। হোয়াইল হ্যাঙ্গিং দ্য পিকচারটি টানানোর সময়
আঙ্কেল পজার উড ট্রাই টু রিচ, আঙ্কেল পজার পৌঁছানোর চেষ্টা করতেন a point 3 inches beyond what was possible for him to reach, তার পৌঁছানোর যতটা দরকার তার থেকে 3 ইঞ্চি দূরে তিনি পৌঁছানোর চেষ্টা করতেন। অ্যাজ আ রেজাল্ট, তার ফলে দ্য স্ট্রিং উড স্লিপ, হাত থেকে তার দড়িটি ফসকে যেত, অ্যান্ড হি উড ফল অন দ্য পিয়ানো, এবং তিনিও পিয়ানোর উপর পড়ে যেতেন। একবার পড়ে নিচ্ছি। While hanging the picture, Uncle Podger would try to reach a point 3 inches beyond what was possible for him to reach. As a result, the string would slip and he would fall on the piano. Okay? এই গেল অ্যাক্টিভিটি 2 এর ABC এর অ্যান্সার। অ্যাক্টিভিটি 3তে দেখো কি বলা আছে। অ্যাক্টিভিটি 3তে বলা আছে আন্ডারলাইন দ্য নমিনাল কম্পাউন্ডস ইন দ্য ফলোয়িং সেন্টেন্স। নমিনাল কম্পাউন্ডস অর্থাৎ দুটি নাউনকে কম্পাউন্ড যুক্ত করে একটি শব্দ ব্যবহার করা হয়, সেগুলিকে বলা হয় নমিনাল কম্পাউন্ড। প্রথমটা দেখো, সিন্স ইট ইজ রেইনিং ইউ শুড ওয়্যার দ্য রেইনকোট। এখানে নমিনাল কম্পাউন্ড হলো রেইনকোট, তোমরা আন্ডারলাইন করবে রেইনকোটটি। নাম্বার বি দেখো, ডু ইউ নো হাউ টু ইউজ আ ওয়াশিং মেশিন। এখানে তাহলে নমিনাল কম্পাউন্ড হচ্ছে ওয়াশিং মেশিন, আন্ডারলাইন করবে। নাম্বার সি দেখো, নেভার ওয়েস্ট ড্রিঙ্কিং ওয়াটার। এখানে নমিনাল কম্পাউন্ড হলো ড্রিঙ্কিং ওয়াটার, এটাকে আন্ডারলাইন করবে। আর নাম্বার ডি, দেয়ার ইজ নট আ সিঙ্গেল অয়েল পাম্প ইন আওয়ার এরিয়া। এখানে নমিনাল কম্পাউন্ড হলো অয়েল পাম্প। তাহলে প্রথমটা রেইনকোট, তারপর একটা ওয়াশিং মেশিন, তারপর একটা ড্রিঙ্কিং ওয়াটার, তারপর একটা অয়েল পাম্প। এই চারটে হচ্ছে নমিনাল কম্পাউন্ড। এরপর দেখো অ্যাক্টিভিটি 4-এ একটি সামারি বলেছে, অর্থাৎ সামারি অর্থাৎ বাংলায় যাকে বলা হয় সার সংক্ষেপ, অর্থাৎ একটি বড় প্যাসেজকে নিজের মতো করে কিছুটা সংক্ষিপ্ত করে মূল কথাটি লিখে ফেলা। আগে এটা আমরা পড়ে নিই, তারপর সে সামারিটা আমরা কীভাবে লিখতে হয় দেখব। দ্য কনস্টেবল কেম, কনস্টেবল এলো। হি টুক মি বাই দ্য হ্যান্ড, আমার হাত ধরে টানলো, অ্যান্ড পুশড মি আউট, আমাকে ঠেলে বাইরে বের করে দিল। মাই লাগেজ ওয়াজ অলসো টেকেন আউট, আমার জিনিসপত্র বাইরে ফেলে দেওয়া হলো। আই রিফিউজ টু গো টু দ্য আদার কম্পার্টমেন্ট, আমি অন্য কম্পার্টমেন্টে যেতে চাইলাম না। অ্যান্ড দ্য ট্রেন স্টিমড অ্যাওয়ে, এবং ট্রেনটি ধোঁয়া ছেড়ে শুরু করলো চলতে। আই ওয়েন্ট, আমি চলে গেলাম। অ্যান্ড স্যাট ইন দ্য ওয়েটিং রুম, এবং ওয়েটিং রুমে আমি বসে পড়লাম। কিপিং মাই হ্যান্ড ব্যাগ উইথ মি, আমার সঙ্গে ছিল আমার হ্যান্ড ব্যাগ। লিভিং দ্য আদার লাগেজ হোয়ার ইট ওয়াজ, যেখানে অন্যান্য লাগেজগুলো ছিল সেখানে পড়ে থাকলো। দ্য রেলওয়ে অথরিটিজ হ্যাড টেকেন চার্জ অফ ইট, রেলওয়ের কর্তৃপক্ষ এটার জন্য কী করেছিল, আমার কাছ থেকে চার্জ নিয়েছিল। দেখো সামারিটা আমরা পড়ে নিই এখানে। বিসাইডস টেকিং মি বাই দ্য হ্যান্ড অ্যান্ড পুশিং মি আউট, দ্য কনস্টেবল টুক আউট মাই লাগেজ। আমার হাত ধরে টানা ছাড়া এবং আমাকে ধাক্কা দেওয়া ছাড়াও কনস্টেবল কী করলেন, আমার লাগেজগুলি বাইরে ফেলে দিলেন। ফর মাই রিফিউজাল টু গো ইন টু আদার কম্পার্টমেন্ট, আমার অন্য কম্পার্টমেন্টে যাওয়ার রিফিউজাল অর্থাৎ বারংবার প্রত্যাহার করা সত্ত্বেও, আই হ্যাড টু সিট ইন দ্য ওয়েটিং রুম, আমাকে ওয়েটিং রুমে বসতে হলো। উইথ অনলি মাই হ্যান্ড ব্যাগ, শুধুমাত্র আমার হ্যান্ড ব্যাগকে সাথে নিয়ে। হোয়াইল দ্য ট্রেন লেফট, এবং ইতিমধ্যেই ট্রেনটিও ছেড়ে দিল। দেয়ার আই হ্যাড টু লিভ মাই লাগেজ, আমাকে সেখানে আমার লাগেজগুলিকে বা জিনিসপত্রগুলিকে ফেলে আসতে হলো। অফ হুইচ, যেগুলির দ্য রেলওয়ে অথরিটিস হ্যাড টেকেন চার্জ, রেলওয়ে কর্তৃপক্ষ যেগুলির ভাড়া নিয়েছিল। তাহলে প্রথম থেকে একবার পড়ে নিই, দেখে নাও। বিসাইডস টেকিং মি বাই দ্য হ্যান্ড অ্যান্ড পুশিং মি আউট, দ্য কনস্টেবল টুক আউট মাই লাগেজ। ফর মাই রিফিউজাল টু গো ইন টু আদার কম্পার্টমেন্ট, I had to sit in the waiting room with only my handbag while the train left. There, I had to leave my luggage, of which the railway authorities had taken charge. এই হলো সামারি।
সামারি অর্থাৎ সারসংক্ষেপ। সাধারণত মূল ভাবনাটিকেই নিজের ভাষায় করে এখানে লেখার কথা। দেখো এখানে কি বলা হয়েছে, রিড দ্য প্যাসেজ কেয়ারফুলি, মানে এই প্যাসেজটাকে খুব যত্ন সহকারে পড়ো, অ্যান্ড এবং অ্যান্সার দ্য কোয়েশ্চেন দ্যাট ফলো, এবং উত্তর দাও প্রশ্নগুলোর যেগুলো নিচে আছে। দেখো প্রথমে আমরা পড়াটা একটু পড়িয়ে নিই, তারপরে অ্যাক্টিভিটিগুলো করব। ইউ নো অফ কোর্স, মানে তুমি নিশ্চয় জানো, দ্যাট যে, তোমরা সবসময় ইংলিশে কেটে কেটে পড়বে, ঠিক আছে? কেটে কেটে পড়লে তোমাদের বুঝতে সুবিধা হবে। পড়ছি দেখো, ইউ নো অফ কোর্স, তুমি নিশ্চয় জানো, দ্যাট আওয়ার আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড। মানে কি, তুমি নিশ্চয় জানো যে আমাদের পৃথিবী অনেক অনেক পুরানো, লক্ষ লক্ষ বছর বয়স এর। মিলিয়নস মিলিয়নস মানে লক্ষ লক্ষ বয়স এর। তাহলে বুঝতে পারলে যে পৃথিবীর বয়স কত? প্রশ্ন কিন্তু আসবে, দেখো এখানে এসেছে হাউ ওল্ড ইজ দ্য আর্থ, মানে পৃথিবীর বয়স কত। তাহলে তোমাদের বলতে হবে আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড। বুঝতে পেরেছ? তারপরে দেখো, অ্যান্ড ফর এ লং লং টাইম, এবং দীর্ঘ সময়ের জন্য, দেয়ার ওয়ার নো মেন অর উমেন লিভিং ইন ইট, মানে দীর্ঘ সময়ের জন্য এখানে কোনো নরনারীর বসবাস ছিল না। বিফোর দ্য মেন কেম দেয়ার ওয়ার অনলি অ্যানিমেলস, মানে মানুষ আসার আগে এখানে ছিল শুধুমাত্র জীবজন্তু। অ্যান্ড বিফোর দ্য অ্যানিমেলস দেয়ার ওয়াজ এ টাইম, মানে এবং জীবজন্তু আসার আগে, হোয়েন নো কাইন্ডস অফ লাইফ এক্সিস্ট অন দ্য আর্থ, পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্ব ছিল না। তাহলে বুঝতে পারলে? তাহলে আমি যদি প্রথম থেকে পড়ি তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এবং দীর্ঘ সময় ধরে এখানে কোনো নরনারীর বসবাস ছিল না, মানুষ আসার আগে সেখানে ছিল শুধু জীবজন্তুরা। আর জীবজন্তুরা মানে জীবজন্তুদের আগে একটা সময় ছিল যখন পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্ব ছিল না। ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন, মানে এটা কল্পনা করা কঠিন, দিস ওয়ার্ল্ড অফ আওয়ার্স, মানে এই পৃথিবীটা আমাদের, হুইচ ইজ সো ফুল টুডে অফ অল কাইন্ডস অফ অ্যানিমেলস অ্যান্ড মেন, মানে গোটা পৃথিবীটা আজকে সমস্ত ধরনের প্রাণী মানে জীবজন্তু আর মানুষে পরিপূর্ণ। টু বি উইদাউট দেম, মানে তাদের ছাড়া। তাহলে যদি আমি এখান থেকে পুরোটা পড়ি তাহলে কি দাঁড়ালো, আমাদের এই বিশ্ব যা আজ নানা ধরনের মানুষ আর জীবজন্তুতে ভরা, তাদের বাদ দিয়ে এই পৃথিবীকে কল্পনা করা কঠিন। বলেছে যে ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন, মানে এই পৃথিবীকে কল্পনা করা কঠিন। বাট সায়েন্টিস্ট অ্যান্ড দোজ হু হ্যাভ স্টাডিজ অ্যান্ড থট এ গ্রেট এ ডিল অ্যাবাউট দিস ম্যাটার্স, কিন্তু বিজ্ঞানীরা এবং যারা এই সব ব্যাপারে মানে উইদাউট দিস ম্যাটার মানে এই সব ব্যাপারে গভীর পড়াশোনা ও চিন্তা ভাবনা করেছেন, টেল আস, মানে তারা আমাদের বলে, দ্যাট দেয়ার ওয়াজ এ টাইম, মানে একটা সময় ছিল, হোয়েন দ্য আর্থ ওয়াজ টু হট, মানে পৃথিবীটা এতই গরম ছিল, ফর এনি লিভিং বিং টু লাইভ অন ইট, মানে পৃথিবীটা এতই গরম ছিল যে এখানে যে কোনো ধরনের জীবের জন্য বাস করা কঠিন ছিল। বুঝতে পেরেছ? তাহলে বাংলাতে যদি আমি তোমাদের বোঝাই তাহলে এইখানে যেটা বুঝলাম আমরা যে পৃথিবীটা অনেক অনেক আগেকার পুরনো, পৃথিবীতে একসময় কোনো নরনারী বসবাস ছিল না, কেবলমাত্র জন্তুরা বসবাস করত, এবং জন্তুদের আসার আগে একসময় পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্ব ছিল না। বিজ্ঞানীরা আর যারা চিন্তা ভাবনা করেছেন গভীরভাবে, তারা আমাদেরকে কি বলে না, পৃথিবী একসময় এতই গরম ছিল যে যে কোনো প্রাণের জন্য বসবাস করা কঠিন। তো তোমাদের আমি বাংলাটা পড়িয়ে দিলাম, এবার আমি প্রশ্নে আসবো। দেখো 1 নম্বরটা কি বলেছে, হাউ ওল্ড ইজ দ্য আর্থ। তো আমি লিখেছি দেখো, দ্য আর্থ ইজ ভেরি ভেরি ওল্ড, মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড। তো এখানে আর একটা এল লাগিয়ে দেবে, ঠিক আছে, মিলিয়নস অ্যান্ড মিলিয়নস অফ ইয়ার্স ওল্ড, তো এটা লিখতে হবে। তারপরে দেখো 2 নম্বরটা কি বলেছে, ডেসক্রাইব দ্য আর্থ
বিফোর ম্যান এক্সিস্ট, মানে পৃথিবীটাকে বর্ণনা করো মানুষ আসার আগে। তো এখানে আমরা দেখলাম মানুষ আসার আগে কি ছিল, বিফোর দ্য মেন কেম দেয়ার ওয়ার অনলি অ্যানিমেলস অ্যান্ড বিফোর দ্য অ্যানিমেলস দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন নো কাইন্ডস অফ লাইফ এক্সিস্ট অন দ্য আর্থ। তাহলে মানুষ আসার আগে শুধু জীবজন্তু ছিল, এবং জীবজন্তু আসার আগে একটা সময় ছিল যখন পৃথিবীতে কোনো প্রাণের অস্তিত্ব ছিল না। দেখো লিখেছি আমি এখানে, দেয়ার ওয়ার অনলি অ্যানিমেলস অ্যান্ড বিফোর দ্য অ্যানিমেলস দেয়ার ওয়াজ এ টাইম হোয়েন নো কাইন্ডস অফ লাইফ এক্সিস্টেড অন দ্য আর্থ। বুঝতে পেরেছ? তারপরে দেখো 3 নম্বর প্রশ্নটা কি বলেছে, হোয়াই ওয়াজ দেয়ার নো লাইফ অন আর্থ, কেন পৃথিবীতে প্রাণ ছিল না। দেখো, দ্য আর্থ ওয়াজ টু হট ফর এনি লিভিং বিং টু লিভ অন ইট। ঠিক আছে, অতটাই লিখেছি আমি। দেখো, দেয়ার ওয়াজ নো লাইফ অন আর্থ বিকজ ইট ওয়াজ ভেরি হট ফর এনি লিভিং বিং টু লিভ অন ইট। তো তোমাদের এতটাই লিখতে হবে। এবার দেখো অ্যাক্টিভিটি 2তে কি বলেছে, সিলেক্ট দ্য কারেক্ট হোমোফোনস ফ্রম দ্য ব্র্যাকেটস অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। মানে তোমাদেরকে ব্র্যাকেটে যেগুলো দেওয়া আছে হোমোফোনগুলো, সেগুলোকে তোমাদের শূন্যস্থানে বসাতে হবে। হোমোফোন মানে কি, একই উচ্চারণ কিন্তু মানে আলাদা। দেখো, রেন দুটো উচ্চারণই একই আসছে কিন্তু মানে আলাদা। এই রেন্ট মানেটা হচ্ছে আবদ্ধ, আর এখানে জি আছে মাঝখানে, এটার অর্থ হচ্ছে রাজত্ব। কি বলেছে দেখো, আকবর দি গ্রেট মুঘল এম্পিরিয়র, মানে আকবর যে মহৎ মুঘল সম্রাট, ফর 49 ইয়ার্স, মানে 49 বছর ধরে আবদ্ধ ছিল না রাজত্ব করেছিল? অবশ্য রাজত্ব করেছিল, তাই আমরা এটা বসিয়ে দিলাম। বুঝতে পেরেছ? তারপরে দেখো, অনামিকা লাভস টু হ্যাভ, মানে অনামিকা ভালোবাসে, টু হ্যাভ কার্ড মানে হচ্ছে দই, আর এই কার্ড মানে হচ্ছে যে আমরা তাস খেলি সেই তাসের কথা বলছে। দেখো এখানে কার্ড মানে দই আর কার্ড মানে হচ্ছে তাস। তাহলে দই খেতে ভালোবাসে মানে দই ভালোবাসে, তাহলে আমরা কার্ডটা লিখবো। তারপর 3 নম্বরটা দেখো, সানিয়া ইজ টু ড্যাশ টু মুভ আউট অফ ডোরস। এই উইক মানে হচ্ছে সপ্তাহ, আর এই উইক মানে হচ্ছে দুর্বল। দেখো আমি এখানে লিখে দিয়েছি দুর্বল আর সপ্তাহ। তাহলে অনামিকা ইজ টু উইক টু মুভ আউট অফ দ্য ডোরস। তারপর 4 নম্বরটা দেখো, ডু ইউ লাইক টু ওয়াচ দ্য টিভি, মানে তুমি কি পছন্দ করো টিভি দেখতে, টিভি সিরিয়াল দেখতে? তাহলে সিরিয়াল বানানো হচ্ছে এইটা হবে, টিভি সিরিয়ালের কথা বলছে তাই সিরিয়াল বানানো হচ্ছে এটা। তারপর দেখো 5 নম্বরটা, মেড আর মেডটা বসাতে হবে। এই মেড মানে হচ্ছে দেখো লিখেছি আমি দাসী, আর এই মেড মানে হচ্ছে তৈরি করা বা প্রস্তুত করা। তাই এখানে লেখা আছে দেখো, দ্য মেড অফ আওয়ার নেইবারহুড, মানে আমাদের প্রতিবেশী দাসী, হ্যাজ মেড দিস বিউটিফুল ভয়েস, মানে এই সুন্দর পুতুল তৈরি করেছে। তাহলে এখানে হবে MAID আর এখানে হবে MADE। এই মেড মানে তৈরি করা বা প্রস্তুত করা। এবার আমরা দেখবো অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3তে কি বলেছে দেখো, রাইট এ প্যারাগ্রাফ, মানে একটা প্রবন্ধ রচনা লিখতে বলেছে, ইন অ্যাবাউট 70 ওয়ার্ডস, মানে 70টা শব্দে। অ্যাবাউট ইউর বেস্ট ফ্রেন্ড, মানে তোমার প্রিয় বন্ধুর সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে। ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, মানে তুমি এই নিচে যে পয়েন্টগুলো দেওয়া আছে এটাকে ফলো করে করতে পারো। দেখো এখানে আমি লিখেছি একটা, মাই বেস্ট ফ্রেন্ড। রাম ইজ মাই বেস্ট ফ্রেন্ড, মানে রাম আমার প্রিয় বন্ধু। হি লিভস নেক্সট টু আওয়ার হাউস অ্যাট যাদবপুর, মানে সে বাস করে আমাদের বাড়ির কাছেই যাদবপুরে। উই রিড ইন দ্য সেম ক্লাস অ্যাট যাদবপুর হাই স্কুল, মানে আমরা যাদবপুর হাই স্কুলে, মানে যাদবপুর উচ্চ বিদ্যালয়ে একই শ্রেণীতে পড়ি। হি ইজ এ গুড স্টুডেন্ট অ্যান্ড অলওয়েজ স্ট্যান্ডস ফার্স্ট ইন আওয়ার ক্লাস, মানে সে একজন ভালো ছাত্র এবং সর্বদা আমাদের ক্লাসে প্রথম স্থান অর্জন করে। দেখো বলেছে স্ট্যান্ডস ফার্স্ট। হি ইজ এ গুড স্পোর্টসম্যান অলসো, সে একজন ভালো খেলোয়াড়ও। হি টেক্স পার্ট ইন গেমস লাইক ফুটবল, ক্রিকেট অ্যান্ড বাস্কেটবল, মানে সে অংশগ্রহণ করে যেমন ফুটবলে, ক্রিকেটে এবং বাস্কেটবলে। হি কামস অফ এ গুড ফ্যামিলি, সে একটা ভালো পরিবারে জন্মগ্রহণ করেছে। হিজ ম্যানার্স আর অলসো ভেরি প্লেজিং। হি ওবেজ হিজ এল্ডার্স অ্যান্ড রেসপেক্ট হিজ টিচার্স। দ্যাট ইজ হোয়াই হি ইজ লাভড বাই অল। হি অফেন হেল্পস মি হোয়েন আই অ্যাম ইন ট্রাভেল, মানে সে সর্বদা আমাকে সাহায্য করে যখন আমি বিপদে পড়ি। লাইক মি হি ইজ ফন্ড অফ
মিউজিক অলসো, মানে আমার মতো সে গানেরও ভক্ত। ঠিক আছে, তো তোমাদের এতটাই লিখতে হবে। তো তোমরা চাইলে এটা লিখতে পারো, বা তোমাদের যদি মনে অন্য কিছু আসে তাহলে তোমরা অন্য কিছু লিখতে পারো। ওকে, তো আশা করছি তোমরা তোমাদের সঠিক উত্তরটা পেয়ে গেলে। তো ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রেখো, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব তোমরা সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে। ওকে।